আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, আমেরিকা আর ইরানের মধ্যে আবারও সরাসরি সামরিক সংঘাত শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে মাত্র 4 ঘন্টার একটা লিমিটেড অপারেশন করতে গিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে বড়সড় বিপদে পড়ে গেল। আপনারা জানবেন কিভাবে হরমুজ প্রণালীতে একটা অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হওয়ার পর পুরো গেম চেঞ্জ হয়ে গেল। কিভাবে বাহরাইনে থাকা আমেরিকার 5th ফ্লিট হেডকোয়ার্টার, কুয়েতের এয়ারবেস এবং জর্ডানে থাকা আমেরিকার অত্যন্ত দামি F-35 হ্যাঙ্গারগুলো সরাসরি ইরানের টার্গেটে পরিণত হলো। আর সবচেয়ে বড় জিওপলিটিক্যাল চালটি হলো কিভাবে ডোনাল্ড ট্রাম্প আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাতা একটা ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছেন, যেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তাই আপাতত খোলা নেই। আজকের এই বিশ্লেষণে আমরা এই প্রতিটি খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন দর্শক, আসল ব্যাপারটা হলো যে কোনো সংঘাতের পেছনে একটা ট্রিগার পয়েন্ট থাকে, আর এইবারের ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। গতকাল রাতের এবং আজ সকালের ঘটনা যদি আপনারা খেয়াল করেন, একটা অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি চলছিল, কিন্তু আজ সকালে সেই পরিস্থিতি পুরোপুরি কেঁপে ওঠে। হরমুজ প্রণালীর উপর দিয়ে আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার উঠছিল এবং হঠাৎ করেই সেটা ভূপাতিত হয়। এখন এখানে একটা বিষয় বুঝতে হবে, আমেরিকার ইতিহাস যদি দেখেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নীতি যদি দেখেন, তারা সাধারণত কোনো যুদ্ধে সামরিক ক্ষতি হলে সেটাকে টেকনিক্যাল ফল্ট বা যান্ত্রিক ত্রুটি বলে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু গতকাল হঠাৎ করেই ট্রাম্পের সুর বদলে গেল। তিনি সরাসরি ঘোষণা করে বসলেন যে ইরানই তাদের এই অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে নামিয়েছে। অথচ মজার ব্যাপার হলো, ইরান কিন্তু সাধারণত যে কোনো কিছু ঘটলেই সেটা নিজেদের ক্রেডিট হিসাবে দাবি করে, পরিষ্কার বলে। কিন্তু গতকাল ইরান এমন কোনো দাবিই করেনি যে তারা ওই হেলিকপ্টার ধ্বংস করেছে। সবাই যখন ভাবছিল যে এটা হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি বা মেশিনের স্বাভাবিক কোনো দুর্ঘটনাও হতে পারে, ঠিক তখনই ট্রাম্পের এই আক্রমণাত্মক ঘোষণা সবাইকে অবাক করে দেয়। এটা বেশ অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি করেছে, কারণ গত 2 দিন আগেই যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে তুমুল উত্তেজনা চলছিল, তখন এই ট্রাম্পই কিন্তু ইসরায়েলকে থামিয়ে দিয়ে বলেছিলেন যে তোমরা এখন ইরানের উপর হামলা করো না, এই রিপোর্ট আমরা করেছি, আমাদের মধ্যে একটা শান্তি চুক্তি হতে যাচ্ছে। সেই জায়গা থেকে হঠাৎ করে মাত্র একটা হেলিকপ্টারের কারণে, যেখানে 2 জন পাইলটকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে, আমেরিকার এই হঠাৎ ভোল পাল্টানো এবং হামলার হুমকি দেওয়ার পেছনের আসল কারণটা কিন্তু অনেক গভীর। এর পরপরেই সেন্টকম ঘোষণা করে যে তারা আত্মরক্ষার খাতিরে ইরানের উপর 3 ঘন্টার একটা লিমিটেড স্ট্রাইক চালিয়েছে। তারা দাবি করে যে হরমুজ প্রণালীর আশেপাশে কেশম আইল্যান্ড, বন্দর আব্বাস পোর্ট, সিরিক এবং জাস্ক এলাকায় থাকা ইরানের বেশ কিছু এয়ার ডিফেন্স সিস্টেম, গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম এবং সার্ভেলেন্স র্যাডারের উপর তারা নিখুঁত হামলা চালিয়েছে এবং 4 ঘন্টার মাথায় তারা জানায় যে তাদের মিশন কমপ্লিট। কিন্তু আমেরিকার দিক থেকে মিশন হয়তো কমপ্লিট হয়ে গিয়েছিল, ইরানের দিক থেকে আসল খেলা কিন্তু তখনও বাকি ছিল। তার কয়েক ঘন্টার মধ্যেই ইরান তাদের জুৎসই জবাব দেওয়া শুরু করে। আর এই জবাব এতটাই মারাত্মক ছিল যে বাহরাইনে অবস্থিত আমেরিকার 5th ফ্লিট হেডকোয়ার্টার, কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং জর্ডানের আজরাক এয়ারবেস সব কিছু কাঁপিয়ে দেয় ইরান। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন কিভাবে বাহরাইনের মানামাতে আমেরিকার ঘাঁটিতে বিস্ফোরণ ঘটছে। জর্ডানের দিক থেকে বলা হয়েছে তারা কয়েকটি মিসাইল আকাশে ধ্বংস করেছে, কিন্তু ইরান সরাসরি দাবি করেছে তারা জর্ডানে আমেরিকার সবচেয়ে আধুনিক F-35 ফাইটার জেটের হ্যাঙ্গার এবং প্রাইমারি কমান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করে দিয়েছে। এর পাশাপাশি আপনার ইরানের আকাশসীমায় ঘোরাঘুরি করা আমেরিকার একটা MQ-9 রিপার ড্রোনকেও তারা ভূপাতিত করেছে। এখন সব মিলিয়ে ইরান দাবি করেছে তারা আমেরিকার 21টি টার্গেটে নিখুঁতভাবে আঘাত এনেছে, যার মধ্যে 4টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনই
পুরো চিত্রটা বিশ্লেষণ করলে আপনাদের কাছে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাবে, আর তা হলো বর্তমান এই সংঘাতের উত্তেজনা বাড়ানোর যে নিয়ন্ত্রণ সেটা পুরোপুরি ইরানের হাতে রয়েছে। আমেরিকা যেখানে 4 ঘন্টার একটা ছোট্ট অপারেশন করে চুপচাপ চেপে যেতে চেয়েছিল, ইরান সেখানে আমেরিকার অত্যন্ত মূল্যবান সামরিক সম্পদগুলোর উপর সরাসরি আঘাত এনে বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে আমেরিকা আর আগের মতো একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তাদের সশস্ত্র বাহিনী কোনো হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না। তিনি আরও বলেছেন যে বিদেশি শক্তিগুলো যদি নিরাপদে থাকতে চায় তবে তাদের উচিত এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া, কারণ হরমুজ প্রণালীর ইতিহাসে বাইরের শক্তিরা যখনই ছড়ি ঘোরাতে এসেছে তাদের পরিণতি কখনোই ভালো হয়নি। আরাগাচি সাহেব খুব লজিক্যাল একটা পয়েন্ট তুলেছেন এখানে। তিনি বলছেন, যখন কোনো যুদ্ধক্ষেত্রে আপনি আপনার সামরিক যান নিয়ে ঘোরাফেরা করবেন তখন ক্রস ফায়ারে পড়া বা টেকনিক্যাল কারণে দুর্ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক। আপনি যদি সেই ঝুঁকি নিতে না চান তবে আপনার সেখানে থাকাই উচিত নয়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইরান কিন্তু কোনো ধরনের কূটনৈতিক আলোচনার জন্য অপেক্ষা করেনি। আমেরিকা হামলা করার কয়েক ঘন্টার মধ্যেই তারা জবাব দিয়েছে। এর মাধ্যমে ইরান পুরো বিশ্বকে এবং বিশেষ করে আমেরিকাকে একটা কড়া বার্তা দিল যে তোমরা যদি সস্তা কোনো আক্রমণ করো তবে তার জবাবে আমরা তোমাদের F-35 মতো দামি প্রজেক্ট ধুলোয় মিশিয়ে দেব। ইরানের এই যে অসম যুদ্ধের কৌশল, যেখানে তারা সস্তা ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে আমেরিকার বিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস করছে, এটা আমেরিকার জন্য একটা বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, আমেরিকা কেন জেনে বুঝেও এমন একটা সংঘাতে জড়িয়ে পড়ছে? দর্শক, এখানেই আসে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যাকে আমরা বলছি ইসরায়েলি ফাঁদ। দেখুন দর্শক, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এমন এক গোলক ধাঁধায় আটকা পড়েছেন যেখান থেকে বের হওয়ার চেষ্টা তিনি যত বেশি করছেন তত বেশি তিনি ফেঁসে যাচ্ছেন। এর পেছনের আসল রাজনীতিটা বুঝতে হলে আমাদের একটু ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকাতে হবে। আপনি কি জানেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেখানকার রাজনৈতিক সমীকরণটা হলো, যে নেতা ইরানের বিরুদ্ধে যত বেশি কঠোর অবস্থান দেখাতে পারবে তার জেতার সম্ভাবনা ঠিক ততটাই বেড়ে যাবে। নেতানিয়াহুর জন্য এখন অত্যন্ত জরুরি হলো দেশবাসীকে এটা দেখানো যে তিনি ইরানের ভিত নাড়িয়ে দিয়েছেন। এই কারণেই তিনি চান আমেরিকা যেন ইরানের উপরে চাপ প্রয়োগ অব্যাহত রাখে। এতে করে ইসরায়েলের দুটো ফায়দা হচ্ছে। প্রথমত, ইরানের ফোকাস আমেরিকার দিকে ঘুরে যাওয়ায় ইসরায়েল তাদের আশপাশের যে এলাকা সেই এলাকাগুলোতে নিজেদের সামরিক অভিযানগুলো বিনা বাধায় চালিয়ে যেতে পারছে। আর দ্বিতীয়ত, আমেরিকা এই অঞ্চলে যত বেশি জড়িয়ে থাকবে ইসরায়েলের গুরুত্ব আমেরিকার কাছে ততটাই বজায় থাকবে এবং তারা নির্বিঘ্নে আমেরিকার কাছ থেকে ডিফেন্স সাপোর্ট পেতে থাকবে। কিন্তু দর্শক, এবার যদি আমেরিকার সাথে ইরানের কোনো পিস ডিল বা শান্তি চুক্তি হয়ে যায় তাহলে ইরানের উপর থেকে প্রথম কি হবে? নিষেধাজ্ঞা উঠে যাবে এবং আমেরিকা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। এটা নেতানিয়াহু কখনোই হতে দেবে না। আর ডোনাল্ড ট্রাম্প ঠিক এই জায়গাতেই ফেঁসে গেছেন। ট্রাম্প ব্যক্তিগতভাবে চাইছেন এই সংঘাত থেকে বেরিয়ে আসতে, কারণ তিনি জানেন যুদ্ধ যত দীর্ঘায়িত হবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম তত বাড়বে, যা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির জন্য, বিশেষ করে ট্রাম্পের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। কিন্তু ইসরায়েলের চাপে পড়ে তাকে বারবার ইরানের উপরে এরকম হামলা করতে হচ্ছে। আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে থাকা তাদের মিত্র দেশগুলো ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের ঘাড়ে বলতে পারেন বোঝা তুলে নিচ্ছে। শান্তি প্রক্রিয়ার পুরো চাবিটা এখন ইসরায়েলের হাতে, কারণ তারা এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা আমেরিকার তৈরি করা শান্তি আলোচনা যে কোনো সম্ভাবনাকে
মুহূর্তের মধ্যে ভেঙে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এখন পরিশেষে এটাই বলা যায় যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল সমীকরণে ইরান অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে এবং তারা আমেরিকার যে কোনো আগ্রাসনের মূল্য দ্বিগুণ হারে আদায় করে নিচ্ছে। দেখলেন তো এই হামলা। অন্যদিকে আমেরিকা তাদের মিত্রদের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের মূল্যবান সামরিক সরঞ্জাম এবং প্রভাব এই দুই হারাচ্ছে। এই পরিস্থিতি আগামী দিনে গ্লোবাল পাওয়ার পলিটিক্সে কী ধরনের পরিবর্তন আনবে সেটা সত্যিই দেখার বিষয়। তো দর্শক, আজকের এই পুরো বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইসরায়েলি রাজনীতির এই যে ভয়ঙ্কর ফাঁদ এটা থেকে নিজেকে এবং আমেরিকাকে বের করে আনতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সংবাদপত্র জগতে কি হচ্ছে, কিংবা নতুন যে ইলেকট্রনিক মিডিয়াগুলো তৈরি হয়েছে, টেলিভিশনগুলো, সেখানে কি ঘটছে, এর বাইরে যে সকল ইন্টারনেট প্রোটোকল, তারপর আইপিটিভি, এরপর প্রিন্ট মিডিয়ার যে ডিজিটাল ভার্সন প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আলাদাভাবে চালাচ্ছে, সেখানে কি ধরনের দলবাজি চলছে, বাসসে কি হচ্ছে, প্রেস ক্লাবে কি হচ্ছে, এই দৃশ্যগুলো আপনি কি জানেন? হয়তো বেশিরভাগ মানুষ যেহেতু মিডিয়া রিলেটেড না, হয়তো আপনি এই বিষয়গুলো জানেন না। কিন্তু এখানে যা কিছু হচ্ছে, আমি একজন মিডিয়া কর্মী হিসেবে যা দেখছি, এটা আউট অফ মাই ইমাজিনেশন। 80-র দশক থেকে এই সংবাদপত্র জগতের সাথে জড়িত এতটা দলবাজি, এতটা নিকৃষ্ট দলবাজি, এতটা মেধাহীন সাংবাদিকতা, এতটা দাম্ভিকতা এবং সাংবাদিকতার নামে যে দস্যুবৃত্তি, জাস্ট লাইক মানে লুটেরা, এই যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে, এটা আমি আমার জীবনে কখনো কল্পনা করিনি। আওয়ামী লীগ জামানাতে নাইমুল ইসলাম খান আসতেন। তো নাইমুল ইসলাম খান আমার সহকর্মী ছিলেন প্রথমে ইনক্লাবে, পরে উনি আমার বস ছিলেন আজকের কাগজে। তো তিনি যে সকল কথাবার্তা বলতেন, যুক্তি দিয়ে, হাত নেড়ে, এতে আমরা খুব রকম বিরক্ত ছিলাম তার প্রতি। কিন্তু তার কথাকে অস্বীকার করবে, তার যুক্তিকে অস্বীকার করবে, এরকম কোনো যাকে বলা হয় ন্যারেটিভ বিএনপি বা জামাত কারোর মধ্যে ছিল না। কিন্তু মানে সে যে কথাবার্তা বলতো, আজ যেমন সালাউদ্দিন সাহেব যেভাবে যুক্তি দিয়ে কথা বলতেন, ঠিক ওইভাবে কিন্তু নাইমুল ইসলাম খান যুক্তি দিয়ে কথা বলতেন। ৭১ টিভিতে কয়েকজন পরিচিত মুখ ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন ফারজানা রূপা। তিনি যে অনুষ্ঠান উপস্থাপনা করতেন, তার সঙ্গে সঙ্গে আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেন। তো সেই প্রশ্নের মধ্যে আওয়ামী লীগকে ডিফেন্ড করা, প্রধানমন্ত্রীকে উচ্চ মার্গে নিয়ে যাওয়া, এই কাজগুলো তিনি করতেন। এগুলো দেখে আমাদের খুব রাগ হতো, হিংসে হতো এবং মেজাজ গরম হতো। আর অন্যদিকে মোজাম্মেল বাবু, তারপর আরো যারা আছেন, শ্যামল দত্ত যা সিনিয়র, তো শ্যামল দত্ত তো তেলবাজি করতেন না, কিন্তু মোজাম্মেল বাবু যথেষ্ট তেলবাজি করতেন। কিন্তু মোজাম্মেল বাবুর যে কোয়ালিটি, তার যে যোগ্যতা, তার যে ডিভোশন, একটা দলের প্রতি যে ডিভোশন, এটার একটা ভীষণ রকম ধারাবাহিকতা আছে। আওয়ামী লীগের বিপদের সময় তারা ভীষণ রকম সাফার হয়েছেন, ছাত্রলীগ করেছেন, বুয়েটের ছাত্র ছিলেন, মেধা মননশীলতার সর্বোচ্চ পর্যায়ে। তো সেখান থেকে তিনি তেলবাজি করতেন, দালালি করতেন, এটা আমাদের ভালো লাগতো না। এমনকি সমকালের সম্পাদক প্রয়াত গোলাম সরোয়ার সাহেব, তো সাংবাদিকদের মধ্যে যে কজন একদম লিজেন্ড ছিলেন এরশাদ জামানাতে, খুবই প্রভাবশালী, খুবই মেধাবী, একদম লিজেন্ডারি। যেমন নাইমুল ইসলাম খান 3টি মেজর পত্রিকা, 3টি ডাইমেনশনে, যেমন আজকের কাগজ, ভোরের কাগজ এবং আমাদের সময়, এই 3টি ভিন্ন আঙ্গিকের পত্রিকা একেবারে শতভাগ এস্টাবলিশড করে ওয়ান অফ দ্য টপ 5 পত্রিকায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে দক্ষতা, যোগ্যতা, এটা বাংলাদেশে আর কারো নাই, সেকেন্ড পিস নাই। তো সেই মানুষ শেখ হাসিনার পক্ষে কথা বলতেন। সো দেয়ার ইজ এ কোয়ালিটি। আবার ইত্তেফাকের নিউজ এডিটর গোলাম সরোয়ার, তার যে নিউজ ভিউজ,
পত্রিকা চালানোর ক্ষমতা, সংবাদকে মূল্যায়ন করার ক্ষমতা, ওটা তিনি যতদিন জীবিত ছিলেন তার পাশে এত ইফেক্টিভ, পাওয়ারফুল যাকে বলা হয় নিউজ এডিটর বাংলাদেশে ছিলেন না। ওনার সঙ্গে নিউজ এডিটর হিসেবে তুলনা করার মতো আমি কাউকে দেখি না। তো সেই মানুষও একটা সময় এসে যখন শেখ হাসিনার প্রশংসা করতেন, যিনি এরশাদের জমানত অত প্রশংসা করতেন না, আমাদের খারাপ লাগতো যে এত বড় একটা মানুষ কেন এই দালালি করতে গেলেন। কিংবা ইকবাল সোবহান চৌধুরীর মতো এমিনেন্ট জার্নালিস্ট, অত্যন্ত ভালো বংশ, সৎ বংশ, তো তিনি কেন শেখ হাসিনার দালালি করতে যাবেন, দলের পক্ষে কথা বলতে যাবেন? তিনি সাংবাদিক হিসেবে তো সর্বজন শ্রদ্ধেয়, প্রেস ক্লাবের সভাপতি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, তারপর তিনি এই সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন, প্রধানমন্ত্রীর সে প্রেস উপদেষ্টা হয়েছেন, প্রেস সচিব না ঠিক, প্রেস উপদেষ্টা হলেন। আমার কলিগও ছিলেন, আমরা একসঙ্গে অবজারভারে আমি কিছুদিন ছিলাম, তার সঙ্গে সঙ্গে আবার সহকর্মী রূপে প্রেস কাউন্সিলে 3 বছর আমিও মেম্বার ছিলাম, তিনিও মেম্বার ছিলেন। এত মানে উচ্চ মার্গের মানুষ, এত উচ্চ মার্গের মানুষ, ইভেন বেটার দেন তারা মতিউর রহমান কিংবা মাহফুজের নাম, সাংবাদিক হিসেবে এদের চাইতেও অনেক মানে হাই প্রোফাইলের সাংবাদিক। এবং ইকবাল সোবহান চৌধুরীর মতো মানুষ কেবলমাত্র আওয়ামী লীগের ট্যাগ লাগার কারণে আমরা বলছি আমাদের ভালো লাগেনি। আচ্ছা, এখন তারা কি করেছেন? ওই জামানাতে কেউ একটা পত্রিকার ডিক্লারেশন নিয়েছেন, কেউ একটা টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন এবং ব্যবসায়ীদেরকে ম্যানেজ করে তারা সেই পত্রিকাগুলো চালিয়েছেন বা টেলিভিশনগুলো চালিয়েছেন, এবং এটা পাওয়ার কারণে, কৃতজ্ঞতার কারণে আওয়ামী লীগের প্রশংসা তারা করতেন। এই তো, আর তো কোনো কারণ নাই। দ্বিতীয় কারণ হলো নামুল ইসলাম খান আপন যোগ্যতা বলে সবকিছু পেয়েছেন, তিনি হয়তো একটু ডিএপির বেশি বিজ্ঞাপন টিজ্ঞাপন পেতেন, এছাড়া মানে তার পুরো ক্যারিয়ারই নিজের মতো করে তিনি করেছেন। ফারজানা রূপা বা মুনির শাহ, কিন্তু মুনির শাহর বদনাম হয়েছে, তারপরে প্রভাস আমিনের বদনাম হয়েছে, কিন্তু প্রভাস আমিন যে 100% যাকে বলা হয় প্রফেশনাল সাংবাদিক, একদম 100%। ওর শুধু প্রশ্নটা ছাড়া ওর জীবনে আর কোনো নেতিবাচক দিক নেই, কেউ বলতে পারবে না, এতটা প্রফেশনাল সে। তো দুর্নীতি বলেন, অনিয়ম বলে, ওই যে এটিএন নিউজ থেকে যেটা বেতন পেত সেটা। মুন্নির সাহা, তার ভাই প্রণব শাহ, তারা দল করেছে, সবকিছু করেছে, কিন্তু শেষ দিকে আসলে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন ধরে তার গণভবনে ঢোকা নিষেধ, ভারতের সাথে সে নিষিদ্ধ ছিল, মানে তার আসলে জাতও গেছে, পেটও ভরেনি। তো যেহেতু মুন্নির শাহ বুদ্ধিমতী, সে ব্যবসা করেছে, সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে অনেক ব্যবসা করার সুযোগ আছে। তো এখন দেখা গেল তার সারা জীবনের ট্রানজাকশন 300 কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। তো 300 কোটি টাকার ট্রানজাকশন হয়েছে, এটা টাকা না, মানে ট্রানজাকশন, আজ জমা দিয়েছে, কাল দিয়েছে, মিলিয়ে একটা হিসাব বানিয়ে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে 300 কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। এখন মুন্নির সাহা বাদ। এনিওয়ে, তো ওই আমলে যা কিছু হয়েছে সেটা এখন কি হচ্ছে? ইউনূসের জামানাতে দেখা গেল জামাতের যে সকল মানে সাংবাদিক, বিএনপি যে সকল সাংবাদিক যারা মূলত প্রেস ক্লাব কেন্দ্রিক রাজনীতি করতেন, দু কলম ভালো করে লিখতে পারেন না, তাদের কোনো লেখা কোনো পত্রপত্রিকায় ছাপা হয়েছে, আর মানুষ মানে এই ধরনের এরা যে সাংবাদিক, প্রেস ক্লাবের লোকজন শুধু জানে, বাইরের লোক কিন্তু জানে না। আমি যে নামগুলো বললাম এর কন্টেম্পোরারি বিএনপিতে যারা ছিলেন, যেমন আতাউর সামাদ সাহেব ছিলেন, গিয়াস কামাল চৌধুরী ছিলেন, তো এদের সমপর্যায়ের বিএনপি এবং জামাতের একজন সাংবাদিকের নাম বলেন তো, এখন মুখস্থ বলেন যে তার লেখা আপনি পড়েছেন, এই লেখাটা আপনি বলতে পারেন। একমাত্র মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক ছাড়া আর কার নাম আপনি বলতে পারবেন বলেন? আর জায়দিনের শফিক রেহমান, কিন্তু শফিক রেহমান, মাহমুদুর রহমান ইজ নো মোর, এখন সুবিধাভোগী নন। তারা তাদের মতো লড়াই সংগ্রাম আগে যেভাবে করেছেন আওয়ামী লীগ জামানাতে, এখনো তারা এই লড়াই সংগ্রাম করেছেন। কিন্তু যে সমস্ত লোকজন শুধুমাত্র আওয়ামী লীগের বিএনপির জামানাতে, আগের বিএনপির জামানাতে বিএনপি করতো, ছাত্রলীগ করতো, কিন্তু সাংবাদিকতা পেশায় আসছে, তারা এই 2 বছরের মধ্যে কেউ বসুন্ধরা দখল করেছে, কেউ যুগান্তর গ্রুপ এর যে সমস্ত টেলিভিশন, যমুনা টেলিভিশন, যুগান্তর দখল করেছে, কেউ সময় টিভি দখল করেছে, কেউ গ্লোবাল টিভি দখল করেছে, কেউ 71 টিভি দখল করেছে, সালমান এফ রহমানের সেই যাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট দখল করেছে, আর এক গ্রুপ দখল করেছে এখন টিভি, আর এক গ্রুপ দখল করেছে সেই ডিবিসি, মানে সব জায়গাতে দখল বাণিজ্য। দখল করে তারা ওই মালিকদেরকে শুষে শুষে প্রথমত একটা বড় অ্যামাউন্ট নিয়ে গেছে, তারা দখল করেছে। এরপর মাসে মাসে বিরাট একটা টাকা নিচ্ছে, প্রতি মাসে তারা ফুল টাইম একটা গাড়ি নিচ্ছে। গাড়ি নিয়ে এই টোটাল গ্রুপটি রীতিমতো
ফ্রাঙ্কেনস্টাইনের দানব হয়ে গেছে। তারা সরকারের পক্ষে একটা ন্যারেটিভ এই মিডিয়া থেকে আজ পর্যন্ত বের করতে পারছে না। সরকারের পক্ষে একটা ভালো কথা, ভালো জিনিস তারা তৈরি করতে পারছে না। আর অন্যদিকে যে কারণে ন্যারেটিভ তৈরি হবে, সেই ন্যারেটিভের রাস্তাটা বন্ধ করে দিয়ে পুরো সমাজ একটা চাপা উত্তেজনা তৈরি করছে। যেমন ধরুন, আওয়ামী লীগের লোকদেরকে ডাকা যাবে না, সরকার বিরোধী কোনো ধরেন একটা পত্রিকার নাম আপনি ধরেন কালবেলার কথা চিন্তা করেন। এখন কালবেলাতে যদি সরকার বিরোধী একটা লেখা ছাপা হয়, সেখানে তারেক জিয়াকে, সরকারকে, অর্থমন্ত্রীকে, সময়টাকে ধরেন একেবারে নির্বিচারে ইন রিটেইন তথ্য প্রমাণ সহ একজন লোক একটা লেখা লিখল। আওয়ামী লীগের জমানাতে এরকম অসংখ্য লেখা আমি শেখ হাসিনাকে নিয়ে লিখেছি, সবাইকে নিয়ে লিখেছি। এমনকি ধরেন শেখ হাসিনা মানে এমনও অবস্থা ছিল যে দৈনিক নয়াদিগন্তে এমন সব ভয়ঙ্কর লেখা লিখেছি যে আগামী দিনে বঙ্গবন্ধুকে আর জাতির পিতা হিসেবে বিএনপি রাখবে না। বঙ্গবন্ধুকে জাতির পিতাকে বাদ দেওয়ার পরিবর্তে তারা বাংলাদেশি জাতীয়তাবাদ তৈরি করবে। এটা আমি 2016-17 সনের দিকে লিখেছি যে তারেক রহমান যদি কোনো ক্ষমতা আসে তাহলে সে তার পিতাকে বাংলাদেশি জাতীয়তাবাদের জনক হিসেবে সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। চিন্তা করেন, শেখ হাসিনার জমানাতে সেই কথা লিখেছি। আজকের দিনে দেখলাম একটা লিডিং পত্রিকার একটা জিনিস হলো, একটা পত্রিকাতে এক ভদ্রলোক কলামিস্ট, নাম কলামিস্ট, সে শুধু এক জায়গায় লিখেছে শেষের একটা প্যারা লিখেছে যে শেখ হাসিনার 3টি সরকারের নাম ছিল। প্রথম সরকার ছিল বিনা ভোটের সরকার 14তে, এরপরে ছিল রাতের ভোটের সরকার, তারপর ছিল আমি নামের সরকার। একইভাবে এখন আমি এবং মামুদের সরকার, সংসদ, এই কথাটা শুরু হয়ে গেছে। এই আমি এবং মামুদের সরকার কতদিন চলবে, কি পরিণতিতে যাবে, এটা আল্লাহ জানে। এই কনক্লুশনে খালি এই কথাটা বলার কারণে সেই বিএনপির এই সকল পান্ডারা